শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদেশের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। ইতিহাসের অন্যতম ভয়াবহ এল নিনো প্রশান্ত মহাসাগরে সক্রিয়, ক্ষয়ক্ষতি শুরুর আগে প্রস্তুতি নিচ্ছে জাতিসংঘ। সুইস ব্যাংকে বছর বছর বাড়ছে বাংলাদেশিদের টাকা। এই টাকাটার পুরোটাই কি অবৈধ? উঠছে সে প্রশ্ন। কিউবার ভয়াবহ অর্থনৈতিক সংকট পাল্টে দিচ্ছে বহু দশকের কাঠামো। মুক্তবাজার অর্থনীতিতে প্রবেশের অনুমতি দিয়েছে কমিউনিস্ট পার্টি। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। ইতোমধ্যে প্রশান্ত মহাসাগরে দানা বেঁধেছে শক্তিশালী এল নিনো। এর প্রভাবে বিশ্বজুড়ে চরম আবহাওয়া ও তাপমাত্রার খামখেয়ালিপনার কথা আগেই জানিয়েছিলেন আবহাওয়াবিদেরা। এই প্রাকৃতিক পরিবর্তনের কারণে এবার বিশ্বব্যাপী ভয়াবহ খরা, বন্যা ও প্রলয়ঙ্করী তাপপ্রবাহের আশঙ্কা করা হচ্ছে। এতে চরম হুমকির মুখে পড়তে পারে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা। তবে এবার এল নিনো আঘাত হানার পর ত্রাণের জন্য অপেক্ষা না করে আগেই ক্ষতি কমানোর উদ্যোগ নিয়েছে জাতিসংঘ। এল নিনোর ধ্বংসাত্মক প্রভাব থেকে বিশ্বের উচ্চ ঝুঁকিপূর্ণ ২২টি দেশের প্রায় ৮৮ লাখ মানুষের জীবন, জীবিকা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে $২০২ মিলিয়ন জরুরি তহবিল চেয়েছে সংস্থাটি। আসন্ন বিপর্যয় মোকাবিলায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO এবং বিশ্ব খাদ্য কর্মসূচি WFP প্রথমবারের মতো যৌথভাবে একটি আগাম প্রস্তুতিমূলক আবেদন বা জয়েন্ট অ্যান্টিসিপেটরি অ্যাকশন আপিল চালু করেছে। এ বিষয়ে FAOর উপমহাপরিচালক বেথ বেস্টল বলেন, আমাদের অতীত অভিজ্ঞতা বলে সংকট চরম আকার ধারণ করার পর ব্যবস্থা নেওয়ার চেয়ে আগাম পদক্ষেপ অনেক বেশি কার্যকর ও সাশ্রয়ী। এল নিনোর ঝুঁকি আগে থেকে শনাক্ত করার মতো প্রয়োজনীয় তথ্য ও প্রযুক্তি আমাদের হাতে রয়েছে। এখন বড় চ্যালেঞ্জ হলো বিপর্যয় শুরুর আগেই যেন অর্থায়ন নিশ্চিত করা যায়। সংস্থা দুটির হিসাব অনুযায়ী দুর্যোগ আঘাত হানার পর ক্ষতিপূরণের চেয়ে আগে থেকে প্রস্তুতি নেওয়াটা অনেক বেশি লাভজনক। হিসাব বলছে আগাম প্রস্তুতির জন্য $1 বিনিয়োগ করা হলে তা দুর্যোগ পরবর্তী অন্তত $7 সমপরিমাণ আর্থিক ক্ষতি ও ত্রাণের খরচ বাঁচাতে পারে। এই $202 মিলিয়ন তহবিলের মাধ্যমে আফ্রিকা, এশিয়া প্যাসিফিক এবং লাতিন আমেরিকার ঝুঁকিপূর্ণ দেশগুলোতে দুর্যোগ আঘাত হানার আগেই কৃষকদের সুরক্ষায় নানা উদ্যোগ নেওয়া হবে। এসব উদ্যোগের মধ্যে খরা ও বন্যা সহনশীল বীজ ও নগদ অর্থ বিতরণ, গবাদি পশু রক্ষার ব্যবস্থা, পানি সংরক্ষণ অবকাঠামো তৈরি এবং প্রান্তিক মানুষের কাছে আগাম সতর্ক বার্তা পৌঁছে দেওয়া অন্যতম। বহু বছর ধরে সাধারণ মানুষের মাঝে একটি ধারণা বিদ্যমান, সুইস ব্যাংকে যদি কারো অর্থ জমা থাকে সেই অর্থ অবশ্যই অবৈধ এবং সেটি ফেরত আনা প্রয়োজন। 18 জুন প্রকাশিত তথ্য বলছে, সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তিদের আমানত 1 বছরে বেড়েছে 41%। সুইস ন্যাশনাল ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে দেখা যাচ্ছে 2024 সালে দেশটির ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানতের পরিমাণ যেখানে 58,95,00,000 সুইস ফ্রা ছিল, 2025 সালে তা বেড়ে হয়েছে 83,41,00,000 সুইস ফ্রা। বাংলাদেশি মুদ্রায় হিসাব করলে এর পরিমাণ হয় 12,678 কোটি টাকার মতো। এ কারণে আবার ঘুরে ফিরে আসছে পুরাতন আলোচনা, এই 12,500 কোটি টাকার পুরোটাই কি বাংলাদেশ থেকে পাচার করা কালো টাকা? সুইজারল্যান্ডের অর্থনীতি তথা ব্যাংকিংয়ের প্রধান শক্তি গোপনীয়তা। দেশটির অর্থনীতি পুরোপুরি ব্যাংক নির্ভর। প্রচলিত আছে এটি পৃথিবীর একমাত্র দেশ যেটি কোনো রাজনীতিবিদ চালান একজন CEO, এবং এই ব্যাংকিং ব্যবস্থা কখনো গ্রাহকের তথ্য কাউকে দেয় না। এটি ছিল সিস্টেমের শক্তি। তাই পৃথিবীর যাবতীয় প্রশ্নবিদ্ধ অর্থ জমা হয় সুইস ব্যাংকিং ব্যবস্থায়। বলা ভালো, পৃথিবীতে এখন অর্থ রাখার জন্য সুইজারল্যান্ডের চেয়েও ভালো বিকল্প রয়েছে। বাহামা বা পানামার মতো অনেক দেশ গ্রাহকের তথ্য তো প্রকাশ করেই না। ব্যাংকিং চার্জ ইউরোপের দেশটির তুলনায় অনেক কম। আরও বড় ব্যাপার, এসব দেশে অর্থ পাচার করাও সহজ এবং এসব দেশে কর দিতে হয় না, যে সুবিধা সুইজারল্যান্ডে নেই। আবার গত কয়েক বছর ধরে গ্রাহকের তথ্য না দিলেও সুইস ব্যাংকগুলোর কিছু কিছু তথ্য প্রকাশ পাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সুইস ব্যাংকিং ব্যবস্থায় কালো টাকার পরিমাণ বেশ কমে গেছে।
তাহলে বাংলাদেশিদের যে অর্থের কথা বলা হচ্ছে সেগুলো মালিকানা কার? বাংলাদেশে যেসব বহুজাতিক কোম্পানি কাজ করছে সেগুলোর অনেকগুলোর সদর দপ্তর সুইজারল্যান্ডে, অথবা এসব প্রতিষ্ঠান সুইস ব্যাংকিং চ্যানেলেই অর্থ লেনদেন করে। এই অর্থ বাংলাদেশি অর্থ হিসেবেই জমা হয়। আবার ইউরোপে এমনকি সুইজারল্যান্ডেও বাংলাদেশি মানুষ বসবাস করেন, যারা এখনও নাগরিকত্ব পাননি। তাদের সাধারণ অর্থ বাংলাদেশিদের অর্থ হিসেবে জমা হয়। এর বাইরে যারা আমদানি রপ্তানি ব্যবসা করেন তাদের অনেকেই সুইস চ্যানেল ব্যবহার করেন। ফলে এই কথা নিশ্চিতভাবে বলার সুযোগ নেই সুইস ব্যাংকে থাকা সব অর্থই অবৈধ। জরুরি অর্থনৈতিক প্যাকেজের অংশ হিসেবে মুক্তবাজার ব্যবস্থার একগুচ্ছ প্রস্তাব অনুমোদন করেছে কিউবার কমিউনিস্ট পার্টি, যার নজির অতীতে নেই। এ প্যাকেজটি 18 জুন বৃহস্পতিবার সে দেশের ন্যাশনাল অ্যাসেম্বলিতে পেশ করা হয়েছে, যেখানে তা পাশ হওয়া প্রায় নিশ্চিত। আল জাজিরা লিখেছে, এ পরিকল্পনার ফলে বেসরকারি উদ্যোগের সুযোগ প্রসারিত হবে এবং প্রবাসে থাকা কিউবান সহ অন্যদের অতিরিক্ত বিদেশি বিনিয়োগ আকর্ষণের ব্যবস্থা তৈরি হবে। পরিকল্পনাটি ক্যারিবিয়ান দ্বীপটিতে বেসরকারিভাবে আবাসন খাতের বিকাশ এবং রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যবসাগুলোকে শেয়ার মালিকানার অংশ সহ বেসরকারি বাণিজ্যিক উদ্যোগে রূপান্তরের পথ তৈরি করতে পারে। তাছাড়া এটি কিউবার এক সময়কার রাষ্ট্র নিয়ন্ত্রিত আর্থিক খাতে বেসরকারি ব্যাংকগুলোকে প্রবেশের অনুমতি দেবে। এ সংস্কার প্যাকেজটি কমিউনিস্ট পার্টি নেতৃত্বাধীন কিউবার জন্য একটি আমূল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এবার শুনে নিচ্ছি ফিফা বিশ্বকাপের খবর। বি গ্রুপের ম্যাচে কাতারকে 6-0 গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে প্রথম জয়ের ইতিহাস গড়েছে কানাডা। জোনাথন ডেভিডের হ্যাট্রিক ও কাইলের গোলে প্রথমার্ধে 3-0 ব্যবধানে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে কাতারের রাশিম মাদিবোর মারাত্মক ট্যাকেলে কানাডার ইসমাইল কোনের পা ভেঙে যায়। মাদিবো সহ কাতারের 2 জন লাল কার্ড দেখলে 9 জনের প্রতিপক্ষের জালে আরও 3 গোল দেয় কানাডা। এই জয় 4 পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে স্বাগতিকেরা। একই গ্রুপের অন্য ম্যাচে 10 জনের বসনিয়াকে 4-1 গোলে হারিয়েছে সুইজারল্যান্ড। প্রথমার্ধ গোল শূন্য থাকার পর বিজয়ী দলের মানজাম্বি জোড়া গোল এবং ভার্গাস ও জাকা একটি করে গোল করেন। দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে 2026 বিশ্বকাপের প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে স্বাগতিক মেক্সিকো। ম্যাচের 50 মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেন লুইস রোমো। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। কয়েক মাস ধরে বাজারে সবজির দামে অস্থিরতা থাকলেও গত কয়েকদিনে স্থিতিশীল হতে শুরু করেছে। 40 থেকে 60 টাকায় মিলছে ঢেঁড়স, মিষ্টি কুমড়া, চিচিঙ্গা, ঝিঙা, পটল সহ অনেক সবজি। তবে পরিবহন সংকট ও সরবরাহ ঘাটতিতে বেড়েছে চাল, মাছ ও মুরগির দাম। ব্যবসায়ীরা বলছেন, আমের মৌসুমে পণ্য পরিবহনের অধিকাংশ যানবাহন আম নিয়ে রাজধানীতে আসছে, ফলে কমেছে মাছ ও মুরগি সরবরাহ। ভারত থেকে আমদানি বন্ধ এবং মধ্যপ্রাচ্য সংকটে বেড়েছে চাল, তেল সহ অন্যান্য নিত্যপণ্যের দামও। বাজারে নিত্যপণ্যের দাম বাড়ায় মূল্যস্ফীতি আরও বাড়তে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বাজার সংশ্লিষ্টরা বলছেন, সম্প্রতি মধ্যপ্রাচ্য সংকটে দেশে জ্বালানির দাম বেড়েছে। জ্বালানির সঙ্গে বাজার ব্যবস্থা সরাসরি যুক্ত। জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়ায় বিভিন্ন জেলা থেকে পণ্য ঢাকায় আসার ক্ষেত্রে পরিবহন ব্যয় বেড়েছে। ফলে পরিবহনে বেশি ভাড়া গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। নিত্যপণ্যের দাম বাড়লে তার প্রভাব পড়বে মূল্যস্ফীতিতে। মে মাসে খাদ্য মূল্যস্ফীতি ছিল 9.06%, যা এপ্রিলে ছিল 8.39%। একই সঙ্গে খাদ্য বহির্ভূত পণ্যেও মূল্যস্ফীতি বেড়েছে। বর্তমানে চাল, ডাল, তেলের উচ্চ মূল্য আগামী মূল্যস্ফীতি আরও বাড়াতে পারে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। দ্বিতীয় টি-20 ম্যাচে হেরে সিরিজ খোয়ালো স্বাগতিকরা। অস্ট্রেলিয়ার দেওয়া 197 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 189 রানেই থেমে যায় লাল সবুজ দল। শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল 23 রান। অজি বোলার অ্যারন হার্ডির করা ওভারের শেষ বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে টিম ডেভিডের হাতে ক্যাচ দেন তাওহিদ হৃদয়। ফলে 7 রানের জয় টি-20 সিরিজ নিজেদের করে নিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া।
19 জুন চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নামে অজিরা। 20 ওভার শেষে ম্যাট রেনশোর অপরাজিত 89 ও টিম ডেভিডের 45 রানে ভর করে 5 উইকেটে 196 রান তোলে অস্ট্রেলিয়া। 197 রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করে টাইগাররা। প্রথম ওভার থেকে অস্ট্রেলিয়ার বোলারদের ওপর চড়াও হন 2 ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। পাওয়ার প্লের 6 ওভার শেষে 1 উইকেট হারিয়ে 72 রান সংগ্রহ করে বাংলাদেশ। 10 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 103 রান। তবে এরপর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচে ফেরে অস্ট্রেলিয়া। শেষ দিকে ব্যাটারিদের ফিনিশিং ব্যর্থতা এবং ছন্ন ছাড়া ব্যাটিংয়ের খেসারত দিতে হয় বাংলাদেশকে। শেষ ওভারে তাওহিদ হৃদয় চেষ্টা করলেও দলকে জেতাতে পারেননি। বাঙালিয়ানার প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।